বাংলাদেশের বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরে নতুন একটি সরকার গঠিত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক দিকে বাংলাদেশ যাচ্ছে কিনা সেটি দেখার জন্য অপেক্ষা করছে বাংলাদেশের 18 কোটি মানুষ। সেই সময় আমরা এমন একজনকে পেয়েছি যিনি তার নিজস্ব কেরিশমায় অনেক দূর নিয়ে এসছেন তার দলকে। আমরা বিশ্বাস করি তার একটি পার্টিসিপেশনে বাংলাদেশও এগিয়ে যাবে অনেকখানি। আমার সাথে আছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার রহমান, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে। ধন্যবাদ। আমি আপনাকে প্রথমেই অভিনন্দন জানিয়ে শুরু করতে চাই। সত্যি কথা বলতে জামায়াতে ইসলামীর যে এবারের যে নির্বাচনের ফল সেটি অভূতপূর্ব। মানে এর আগে তো এই রকম এক ফলের আমার অন্তত জানা নেই। আপনি নিজেও এটাকে আসলে ঐতিহাসিক নির্বাচন বলেছেন। আপনি বিবৃতি দিয়ে বলেছেন জামায়াতে ইসলামী অতীত, আমি আপনাকে কোট করছি, জামায়াতে ইসলামী অতীতের অনেক রেকর্ড ভঙ্গ করে আজ দেশের ইতিহাসে অন্যতম বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। 2008 সালে মাত্র 2টি আসন থেকে আজ কোটি কোটি মানুষের সমর্থন, আমাদের প্রতি জন আস্থার বহিঃপ্রকাশ। আমার যেটা মনে হচ্ছে যে সার্বিকভাবে আপনি ফলে এক ধরনের সন্তুষ্টি প্রকাশ করেছেন, কিন্তু আমার জানার ইচ্ছা যে এইটার কারণ কি আসলে, মানে কি এর পিছনে আছে আজকে জামাতে ইসলামের এই রকম একটা ওভারওয়েলমিং পপুলারিটির পেছনে? এটা কি আপনি এক্সপেক্টেডটা? আপনাকে ধন্যবাদ জি। প্রথমে এখানে আসার জন্য, এবং আপনার মাধ্যমে শ্রোতা দর্শক মণ্ডলী যারা আছেন সারা বিশ্বে ছড়িয়ে, তাদেরকেও আমি আজকের আলোচনা আমার পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আপনি প্রশ্ন করেছেন 2008 সালে আমাদের সংসদে মাত্র 2টি আসন ছিল, সেখান থেকে আজকে প্রধান বিরোধী দল হওয়ার একটা অবস্থান আল্লাহর মেহেরবানি আমাদের তৈরি হয়েছে। তো এই যে উত্থান, এটা কী কারণে? আসলে কারণ অন্য কিছু নয়। জামাত ইসলামী সবসময় সত্যের পক্ষে লড়াই করেছে। জামাত ইসলামী চেয়েছে একটা সুশাসনযুক্ত, দুর্নীতিমুক্ত একটা দেশ হোক, যেই দেশে প্রত্যেকটা নাগরিক মূল্যায়িত হবে তার আপন যোগ্যতায়, এবং অযোগ্যরা যে দেশে মানুষের মাথার উপরে ছড়ি ঘুরাবে না। আমাদের সমাজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। রাজনৈতিক দলগুলো তার বাইরে নয় বললে পুরাপুরি সত্য প্রকাশ পাবে না, বরঞ্চ রাজনৈতিক দলগুলোর নেতৃত্বেই এই দুর্নীতিগুলো হয়ে থাকে, যেটা আমরা 54 বছরে বিভিন্ন পর্বে দেখেছি। কখনো একটু কম, কখনো বেশি, কিন্তু দেশ কখনো দুর্নীতিমুক্ত ছিল না, এবং দুর্নীতিমুক্ত করার জন্য সেই রকম দৃশ্যমান কোনো পদক্ষেপ কারো পক্ষ থেকে আমাদের সামনে পরিলক্ষিত হয়নি। এটি একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে যে সমাজে সত্যিকার অর্থে গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত কোথাও মানুষ কাঙ্ক্ষিত বিচারটা পায় না। যার সামাজিক প্রভাব আছে, যার টাকা আছে, বিচার তার পক্ষে কথা বলে, এবং অনেক সময় মজলুম তার নিয়ে বিচারটা খুঁজেও পায় না, কোথায় হারিয়ে যায়। তো বাংলাদেশের মানুষ এই জায়গাগুলোতে খুব জর্জরিত। জননিরাপত্তার বিষয় যদি সামনে আনেন, তাহলে কারো জীবনে কোনো নিরাপত্তা নেই, ঘরেও নাই, চলাচলেও নাই, কর্মস্থলেও নাই। তো এমনি একটা জনপদে মানুষ খুঁজছে যে কোথায় আমাদের একটু মুক্তির স্বাদ পাব। বাংলাদেশ জামাত ইসলামী 79 সালে তার যাত্রা শুরু করার পর থেকে গণতান্ত্রিক পন্থার রাজনীতি করে আসছে, এবং সেই রাজনীতি তার দলের ভিতরে এবং বাইরে দুই জায়গায়। অন্য কোনো দলে সেটা কতটুকু আছে না আছে আমি সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমরা আমাদের জায়গাটায় এ বিষয়ে পরিচ্ছন্ন যে আমাদের প্রত্যেকটা নেতৃত্ব নির্বাচিত হয় গণতান্ত্রিক পন্থায় অভ্যন্তরীণভাবে, এবং প্রত্যেকটা সিদ্ধান্ত গৃহীত হয় যথাযথ ফোরামে আলোচনা করে। এই সৌন্দর্যটা আস্তে আস্তে বাড়ছিল। আর বিশেষ করে 2024 সালে যখন আমাদের যুব সমাজ তাদের ন্যায্য কাজের দাবিতে, তাদের মেধার স্বীকৃতির দাবিতে যখন আন্দোলন শুরু করে, তখন সরকার অতীতের 15.5 বছরের মতোই চেয়েছিল এই আন্দোলনটাকেও দমিয়ে দিতে, কিন্তু শেষ পর্যন্ত তাদের হাত থেকে ফসকে যায় তাদের এই কন্ট্রোল, নিয়ন্ত্রণ, এবং জনতার বিজয় হয়। তবে সে বিজয়ের
যে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে যুব সমাজ। আমরা কোনো রাজনৈতিক দল নেতৃত্বের এই ক্রেডিট যদি দাবি করি, এটা চরম অন্যায় হবে। বিএনপির নতুন সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে অনেকগুলো সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োজিত হয়েছে, তারপর সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন এসেছে, আর সবচেয়ে সেন্সিটিভ যে জায়গা সেটি হলো ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীর যে সকল কৌশলগত পদপদবি রয়েছে, যেমন ডিজিএফআই, সিজিএস থেকে শুরু করে নবম ডিভিশন, এ সকল প্রতিষ্ঠানের প্রধান রূপে ইতিপূর্বে যারা দায়িত্বরত ছিলেন তাদেরকে ঝড়ের গতিতে অপসারণ করে নতুন এবং পছন্দের মানুষকে বর্তমান সরকার নিয়োগ দিয়েছে, এবং এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হলো যে এগুলো নিয়ে এত বিতর্ক হচ্ছে কেন, বা এত দ্রুত এই কাজগুলো করাটা সরকারের জন্য সঠিক হয়েছে কি হয়নি, বা এটার ফলাফল কী হতে পারে, এই বিষয়গুলো নিয়ে খুব সতর্কতার সাথে আলোচনা করার চেষ্টা করব। এমনি আমি সাধারণত বিচার বিভাগ নিয়ে এবং সেনাবাহিনী নিয়ে কোনো কন্টেন্ট তৈরি করি না। এই প্রশ্নটা আমি করতে চাই, এবং আমি এর উত্তর দিব না। ইতিমধ্যে টিআইবি একটা রিপোর্ট পেশ করেছে, তারপরে সুজন একটা প্রতিবেদন তাদের তুলে ধরেছে। আমি একজন বিচক্ষণ সাংবাদিক হিসাবে আপনাকে অনুরোধ করব যে আপনি এই দুইটা রিপোর্ট যদি দেখেন তাহলে আপনি একটা রিফ্লেকশন পাবেন। তবে আমাদের দেশে যেহেতু একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছে, কথাগুলো আমি ইলেকশনের আগেই বলেছিলাম, জিতলে ইলেকশন ফেয়ার, হারলে এটা সূক্ষ্ম কারচুপি অথবা আপনার বড় কারচুপি, এটা বলা হতো। আমরা বলছিলাম যে ওই সংস্কৃতিটা আমরা চালু করতে চাই না। ওই সংস্কৃতির খবর রচনার জন্যেই আমরা ওই শব্দগুলো উচ্চারণ করে তার পিছনে দৌড়াচ্ছি না। কিন্তু কারচুপি, ইঞ্জিনিয়ারিং যে ভাষায় যেভাবেই বলেন, এটা যে হয়েছে এটাকে অস্বীকার করতে পারবেন না। আমি নিজে আমার এলাকায় তার সূক্ষ্মদর্শী, আমি সরাসরি দেখেছি। আমি যে নির্বাচনী এলাকায় আমাকে দেওয়া হয়েছিল সেখানে যেহেতু আমি দেখেছি, আর কোনো জায়গা দেখার আমার দরকার নাই। এখানে আমারও বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য একটা সেন্টারে হামলা চালানো হয়েছিল দখল করে নেওয়ার জন্য। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ না করতো আমিও হাঁটতাম, কারণ ওই একটা বিল্ডিংয়ে 26,000 ভোট, আমি জিতেছি 21,000 সামথিং ভোটের ব্যবধানে। তো ওই সেন্টারটা পুরা দখল করে আমাকে 10টা ভোট দিয়ে যদি সব নিয়ে যেত, হয়েছে বাংলাদেশের বহু জায়গায় চিত্র হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি কোনো কথা বলবেন না, এবং আপনি আসলে ভোটের ফল হওয়ার পরে আপনি অভিনন্দন জানিয়েছেন। আপনি এই কথাগুলি আপনি একই রকম, আমি ওই যে ইতিবাচক ধারা রাজনীতিটা আপনি একই রকম কথা বলছেন, কিন্তু আমি একটা কথা আপনি অভয় দিলে জিজ্ঞেস করতেই চাই। না, আমি জিজ্ঞেস করতেই চাই যে যদি কেউ ইঞ্জিনিয়ারিংটা করে থাকে, এরা কারা আসলে? এরা কি ডক্টর ইউনূস সাহেব? এরা কি ভিতরে থাকা আপনাদের লোক, বিএনপির লোক, সেনাবাহিনী? তারা কারা আসলে? মানে ইফ দেয়ার ইজ এনি ইঞ্জিনিয়ারিং। দেখেন, ওরকম স্পেসিফিক্যালি বলতে হলে তো আমার সামনে সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস লাগবে। কিছু জিনিস আছে বলা যায়, করা যায় না। কিছু জিনিস আছে করা যায়, বলা যায় না। কিছু জিনিস আছে বুঝি কিন্তু বলতে পারি না। ওকে, এটা সমাজের কথা আমি বলতেছি, আমার বিষয়টা ভিন্ন। তো এই বিষয়টা পরিষ্কার হতে আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে না? এই দুইটা রিপোর্টকেই যদি আপনি সামনে রাখেন, সেখানে আপনি কিছু আলামত পেয়ে যাবেন। এবং আমার ধারণা যে কিছুই গোপন থাকবে না। দেখেন, এই 2008 সালে যে ইঞ্জিনিয়ারিং হলো, সেই ইঞ্জিনিয়ারিংয়ের পরে এরশাদ সাহেব হাটে হাড়ি ভেঙে দিলেন একবার সংসদের ভিতরে। উনি বললেন যে মাননীয় সংসদ সদস্য কিন্তু ভুলে যাবেন না আমরা কিভাবে এই সংসদে এসেছি, কার হাত ধরে এসেছি, সবকিছু জনগণের ভোট নয়, এটা উনি বলে দিলেন একদম খোলামেলা। উনি মাঝে মাঝে এগুলো বলে দিতেন। একসময় বলছিলেন যে এখন আমরা এমন এক জনপদে বসবাস করছি, পরে থাকলে খুন আর বাইরে গেলে গুম, এই শব্দটা কিন্তু উনি বলেছিলেন। এবং সেই সরকারের অংশ, বিরোধী দল সরকারের অংশ, মানে সেই অবস্থায় তিনি বলেছিলেন। আমাদের ধারণা যে ঠাকুর ঘরে খেয়ে রে আমি কলা খাই না, একদিন কি একজন বলে ফেলবে, আপনারা জেনে ফেলবেন, সত্য এইভাবেই প্রকাশ পেয়ে যাবে। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে, নির্বাচনের ঠিক আগের দিন, মানে এটা নির্বাচন যারা নিয়ে কথা বলছেন, আমি টেলিভিশনে দেখতেছিলাম, তাদের মধ্যে একজন বলছেন যে ঠিক আগের দিন 74 লাখ টাকা নিয়ে জামাতের একজন জেলা আমিরের বিমানবন্দরে থাকা, মানে তার আটক হওয়া, সেটা আবার সামনে আসা, এইটা আপনাদের ভোটের ক্ষেত্রে কিছু কিছু, মানে ঠিক আগের দিন এটা হতে, আমি বলি, এই ব্যাপারে বৈধভাবে খরচ করার একটা সীমানা ছিল। এই ব্যাপারে সংগঠন, তিনি শুধু একজন মানে দায়িত্বশীল নেতা নন, তিনি এই সমাজের একজন নাগরিক।
তিনি ব্যবসায়ী, হুম, তার ব্যবসার টাকা হতে পারে। হুম। এইভাবে বিমানে টাকা বহন করার মাঝে আভ্যন্তরীণভাবে কোনো ইলেকশন আগে মনে হয় একটু বাধা আছে। না, কোনো বাধা নাই, বাধা নাই না মানে কোনো ধরনের কোনো বাধা আচ্ছা নাই, কেউ বলে নাই আচ্ছা কোনো ধরনের কোনো বাধা নাই বলেই বিমানবন্দর ইমিগ্রেশন যেটা কাস্টম যেটা ছেড়ে দিয়েছে তাকে ঢাকা থেকে, নইলে তো এখানেই আটকাতো। তো এখানে তো আটকায় নাই। এই সমস্ত জিনিস অতি উৎসাহী কিছু লোক বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় বসে থাকেন, তারা এগুলা গঠান। আমরা ঠিক আছে ধরে নিলাম 74 লাখ কেন 74 কোটি টাকা আমরা কে কোথায় গিয়ে টাকা বিতরণ করেছি, কারে দিয়েছি, সেটা একটা ডকুমেন্ট বের হয়ে আসুক। 56,000 বর্গ মাইলের শুধু ঠাকুরগাঁই তো একমাত্র জায়গা না, আরও তো 63টা জেলা রয়ে গেছে। অনেকে বলেন যে আমিও সেই সময় বাংলাদেশে ছিলাম, তো অনেকে বলতেছেন যে ব্যাংকের থেকে তো 1 লাখ টাকার বেশি তোলাই যেতেছিল না ওই সময়, বা এটিএম কার্ড থেকে তোলাও দিচ্ছিল না। আমি মানে ব্যাংক থেকে সব টাকা মানুষ ব্যাংকে রাখে, ও, তাও আমিও তো আমার সব টাকা ব্যাংকে রাখি। makes sense। আমি ব্যাংকে সেফ মনে করবো কেন? যে দেশে ব্যাংক ডাকাতি হয়ে যায়, যে দেশের ব্যাংক ডাকাতি হয়ে দুনিয়ায় লন্ডারিং হয়, সেই দেশের ব্যাংকে আস্থা কোথায় জনগণের? এতগুলা ব্যাংক কেন আজকে মুক্তগুলো পড়ে থাকলো, এতগুলা ব্যাংকে কেন একসাথে আনতে হলো? এগুলার জবাব কে দিবে? আসলে যদি দেশের বিদ্যমান আইনে কোথাও কোনো নিষেধাজ্ঞা না থাকে আর সেটা যদি কেউ কিছু করে, সেটা নিঃসন্দেহে বাড়াবাড়ি। এটা